is the quantum amount of light energy. কোয়ান্টাম ফোটন আসছে বলেই আমরা সেই আলোটাকে দেখতে পাচ্ছি, এবং ফোটনের মধ্যে আলো আসে, হিটও আসে, লাইট এনার্জিও আসে, হিট এনার্জিও আসে। তখন আইনস্টাইন বললেন হ্যাঁ, কোয়ান্টাম থিওরি দিয়ে অনেক কিছু বিজ্ঞানের ডেভেলপমেন্ট করানো যায়। এবং পরবর্তীকালে আইনস্টাইনেরই কতগুলো নির্দেশে, সেগুলো নিয়ে আইনস্টাইন কাজ করেননি, কিন্তু কিছু ইঙ্গিত দিয়েছিলেন যে এইভাবে আমরা কিন্তু মেডিকেল সায়েন্সেও এই কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে আমরা অনেক কিছু ডেভেলপমেন্ট করতে পারবো। আজকে সেটাই হচ্ছে। তো কোয়ান্টাম অ্যামাউন্ট অফ এনার্জি, লিস্ট পসিবল ইউনিট অফ এনার্জি, মানে ইউনিটটাকে বলা হচ্ছে কোয়ান্টাম। এখানে আমরা যে জিনিসটা স্টাডি করছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তাই আমাদের এখানে এই যে প্রথম শব্দটা কোয়ান্টাম, আমাদের এখানে এই কোয়ান্টামটা কি, কিসের কোয়ান্টাম? এটা হচ্ছে কোয়ান্টাম অ্যামাউন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। কারণ আমরা যে জিনিসটা দিয়ে কাজ করছি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি নিয়েই কাজ করছি। বোঝা গেল? কোয়ান্টাম ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মানুষের শরীরে ঢুকছে, কোয়ান্টাম ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রত্যেকটা সেলে ঢুকছে, সেই এনার্জিটাই প্রত্যেকটা সেলের অবস্থা জাজমেন্ট করে, টেস্ট করে সেটার রিডিংটা, ফিডব্যাকটা নিয়ে আসছে। তাই এটার নাম দেওয়া হয়েছে কোয়ান্টাম। ক্লিয়ার? Next point, magnetic. Ideally this should be electromagnetic. Magnetic তো বটেই, কিন্তু ম্যাগনেটিক কথাটা এখানে রেখেছে ব্র্যান্ড নেমের জন্য। এটা যখন আবিষ্কার হয় 2004 সালে প্রথম, এটা একটা ব্র্যান্ড নেম করার জন্য, এটা ইলেকট্রোম্যাগনেটিক বলে একটা অন্য ছিল, ডিভাইস ছিল, সেই জন্য এটা ম্যাগনেটিক নামকরণটা করা হচ্ছে। ম্যাগনেটিক তো অবশ্যই, কিন্তু আইডিয়ালি ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক। নেক্সট হচ্ছে রেজোন্যান্স। প্রথম শব্দ গেল, দ্বিতীয় শব্দ গেল, তৃতীয় শব্দ হচ্ছে রেজোন্যান্স। মিলন, রেজোন্যান্স মানে কি বলো? রেজোন্যান্স মানে কি? দুটো খুব বাংলা ভালো শব্দ আছে ডিকশনারিতে রেজোন্যান্সের মানে। একটা হচ্ছে অনুরণন, আর একটা হচ্ছে অনুনাদ। Actually resonance is a type of echo, not 100% echo, কিন্তু একটা টাইপ অফ ইকো। এইটা যে ওয়েভটা একটা সেলের মধ্যে গিয়ে চারপাশের প্রত্যেকটা দেয়ালে ধাক্কা খেয়ে তার সেলটাকে স্টাডি করে, এবং সেলের বায়োম্যাগনেটিক এনার্জিটাকে স্টাডি করে কতটা আছে, করে সেই ফিডব্যাকটা নিয়ে এসে তার রিপোর্ট জমা দিচ্ছে। এই যে ভেতরে এই জিনিসটা করছে, এটা হচ্ছে রেজোন্যান্স। এই রেজোন্যান্স না করলে সেই ফিডব্যাকটা সে পাবে না। রেজোন্যান্স করছে বলেই সেলের অবস্থাটাকে সে জাজমেন্ট করতে পারছে। হলো? মাইকেল ফ্যারাডে 3 নম্বর, ফাদার অফ ইলেকট্রিসিটি, তিনি বলেছিলেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিয়ার্স বোথ দ্য প্রপার্টিজ অফ ম্যাগনেটিজম অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিসিটি। সেটাই আমরা এখানে পাই। এর ভেতরে ইলেকট্রিসিটির বৈশিষ্ট্যও আছে, ম্যাগনেটিজমের বৈশিষ্ট্যও আছে। ফ্যারাডের প্রাসঙ্গিকতা। এই যে ওয়েভটা টেস্ট করার পরে, তারপরে আরেকটা উল্টো, এখানে এইদিকে যাচ্ছিল, তারপরে উল্টো ডিরেকশনে আসছে, এটা কি করে সম্ভব? রডটা আমি ধরলাম বাঁ হাতে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঢুকলো বাঁ হাত দিয়ে, শরীরের সমস্ত সেলে গেল। ডিরেকশনটা কোন দিকে? এই দিক থেকে এদিকে। এই ডিরেকশনটাকে উল্টো রিভার্স করে দিল কে? কে করে দিল? আবার রিভার্ট ব্যাক করে আবার ওই দিকে যাচ্ছে কি করে? হাউ? বডি। বডি? বডি কি? বডি তো আগেও যেমন ছিল এখনো তেমন আছে, পরেও তাই আছে। ওয়েভের ডিরেকশনটাকে চেঞ্জ করলো কে? ওয়েভ তো ওখান থেকে মেশিন চালালাম, টেস্ট করলাম, বসুন্ধরা বসলো, ধরিয়ে দিলাম, টেস্ট হলো। যখন টেস্ট হচ্ছে এখান থেকে যাচ্ছে, আবার ওই যে ফিডব্যাকটাকে, ওয়েভটাকে কি আমরা আয় আয় ফিরে আয় করে ডাকছি? ও ফিরে আসলো কি করে? হাউ? বিকজ দিস ইজ ম্যাগনেটিজম। নর্থ পোল
attracts south pole, north pole repels north pole, south pole repels south pole। মানে একই পোল হলে তারা বিকর্ষণ করবে, রিপালশন করবে, অপোজিট পোল হলে আকর্ষণ করবে। যে মুহূর্তে আপনি যখনই টেস্ট কাউকে করতে শুরু করছেন, স্টার্ট, স্ক্রিনে স্টার্ট খট করলেন, বিপ আরম্ভ হলো, সেই মুহূর্ত থেকে যখনই প্রথম রেটা বেরোলো, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, ওটা সাউথ পোল, এর পাশে আরেকটা নর্থ পোল তৈরি হয়ে যায়, যাতে ওই সাউথ পোলের ওই রেটা আবার ঘুরে এই নর্থের দিকে অ্যাট্রাক্টেড হয়ে আসতে পারে আফটার টেস্ট। This is the electromagnetic theory of Maxwell. এখানে হচ্ছে ম্যাক্সওয়েলের প্রাসঙ্গিকতা। ম্যাক্সওয়েল was a Nobel Prize nominee, মরণোত্তর ভাবে। নোবেল প্রাইজ শুরু হয়েছিল 1901 সাল থেকে। ম্যাক্সওয়েল 1879 না 89 মারা গেছে। মরণোত্তর ভাবে তাকে দেওয়ার কথা ভাবা হয়েছিল। উনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে এত কিছু উনি আবিষ্কার করেছেন, এবং ওনার গুরু ছিলেন নিকোলা টেসলা। এইবার আমরা সেটার মধ্যে আসবো। অ্যানালাইজার শব্দটা 100% কারেক্ট, এটা একটা অ্যানালাইজার যন্ত্র, তাই এটা অ্যানালাইজার। হোয়াট ইজ 4G? লাস্ট শব্দটার অর্থ কি? 4G কাকে বলে? 4G মানে কি? এই প্রশ্নগুলো যখন তেদর ক্লায়েন্টগুলো করবে, তখন যদি আমরা না দিতে পারি তাহলে কি হবে? এই 4Gটার মানে হচ্ছে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। fourth generation programming language. This is the 4G here. এই যে 56 সেকেন্ডে ফিডব্যাকটা আসলো, এই ফিডব্যাকের রেজাল্টটা আগে থেকেই আমার একটা নরমাল রেঞ্জ অফ রেজাল্ট এখানে রয়েছে, তার সঙ্গে ট্যালি করে ওই যে কার্সারটা ডান দিকে শো করবে না বাঁ দিকে শো করবে, নীলে যাবে না হলুদে যাবে না লালে যাবে না সবুজে থাকবে, সেই সমস্ত টোটাল 38টা চার্টে সবকটা একসঙ্গে 56 সেকেন্ডসের মধ্যে দেখিয়ে দিচ্ছে। দ্যাট ইজ পসিবল হচ্ছে ডিউ টু দিস ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে এটা সেভাবেই সঙ্গে সঙ্গে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে। ইট ইজ আপগ্রেডেড ভার্সন অফ প্রোগ্রামিং। হলো নাও সেখানে তো ফিফথ জেনারেশনও তো আসতে পারে। এসে গেছে। হ্যাঁ, সিক্স জেনারেশন এসে ফিফথ অনলাইনে দেখলাম ফিফথ জেনারেশন। সি ওগুলো অনেক অন্যান্য জায়গায় দেখবে। ফিফথ জেনারেশন দিল্লিতে এসছে, ব্যাঙ্গালোরে বোধহয় এসছে, আর কয়েকটা জায়গাতে এসছে। কেভার এখনো নেয়নি, কয়েকটা প্রবলেম ইয়ে হচ্ছে দেখা যাচ্ছে, ওই জন্য নেয়নি। ওটা ইয়ে করে নিলে পরে তারপর স্টেজ হচ্ছে, এখনো কেভার নিয়ে পাবে। আচ্ছা, এইবারে আমরা একেবারে কনক্লুডিং পোর্শন অফ থিওরি ক্লাসে চলে এসেছি। লাস্ট পয়েন্ট এখন ডিসকাশন করব, সেটা হচ্ছে এই যে 37টা চার্ট রয়েছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ দিস? আপনাকে যখন প্রশ্ন করবে এর ইউনিটটা কি মশাই, এত তো কথা বলছেন, একটা তো কোথাও ইউনিট লেখা নেই আপনাদের। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিলিগ্রাম, মিলিলিটার, কিছু তো একটা ইউনিট হবে। এই ইউনিট কি? এখানে আপনাকে উত্তরটা যেটা দিতে হবে, প্রথম কথা সেটা হচ্ছে ওই যে কথাগুলো বলছেন সেন্টিমিটার, মিলিমিটার, মিলিলিটার, এগুলো সব ফিজিক্যাল ইউনিট, স্যাম্পেলের ইউনিট। আপনি যখন স্যাম্পেল টেস্ট করতে দেন ল্যাবরেটরিতে, ব্লাড দিন, ইউরিন দিন, স্টুল দিন, যাই দিন, কি দিচ্ছেন, একটা স্যাম্পেল দিচ্ছেন, সেটা ল্যাবরেটরিতে যাচ্ছে, সেখানে এই ইউনিটগুলো একটা। এখানে হচ্ছে ম্যাগনেটিক ইউনিট। হোয়াট ইজ দ্যাট? ম্যাগনেটিক এনার্জি, আরো স্পেসিফিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইউনিট। এইখানে চলে আসছে নিকোলা টেসলা, ফাদার অফ ম্যাগনেটিজমের প্রাসঙ্গিকতা। টেসলা এত কিছু ম্যাগনেটিজম সম্বন্ধে বলেছেন,
যে তার নামে ফিজিক্সে ইউনিট দেওয়া হয়েছে। ম্যাগনেটিক এনার্জি প্রকাশ করা হয় ক্যাপিটাল টি বা টেসলা দিয়ে। টেসলা ইজ দ্য ইউনিট অফ হিউজ ভোল্ট অফ ম্যাগনেটিক এনার্জি। এটা প্রচুর পরিমাণ এনার্জি। সেই পরিমাণ এনার্জি আমরা এখানে কেন বড় বড় ফ্যাক্টরিতেও ইউজ করা হয়। সেই জন্য বিজ্ঞানীরা এটাকে ছোট ভার্সনে ভাঙলেন। 1 টেসলা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 মানে 10,000 গস, GUASS। 1 টেসলা মানে 10,000 গস। গস হচ্ছে আরেকটা ম্যাগনেটিক ইউনিট, ম্যাগনেটিক এনার্জি ইউনিট। 1 টেসলা মানে 10,000 গস। টেসলাও ম্যাগনেটিক এনার্জি ইউনিট, গসও ম্যাগনেটিক এনার্জি। কিন্তু তারপর বিজ্ঞানীরা দেখলেন 1 গস পরিমাণ এনার্জি দিলেও মানুষের হিউম্যান সেল পুড়ে যাচ্ছে। 1 গস পরিমাণ এনার্জিও সেল সহ্য করতে পারছে না। তাই সেটাকে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অ্যামাউন্টে সেটাকে ভাঙা হলো। 1 গসকে প্রকাশ করা হয় ক্যাপিটাল জি স্মল এস দিয়ে। 1 গসকে আবার ভাঙা হলো কতগুলো ভাগে? 10 টু দি পাওয়ার 9 মানে একের পরে 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9। তার মানেটা কি দেখছেন? 1 2 3 4 5 6 7 8 100 কোটি, 100 crores ভাগে ভাগ করা হলো 1 গস পরিমাণ এনার্জি করে। এটার যেটা ইউনিট আসলো সেটা হচ্ছে ন্যানো গস বা স্মল এন ক্যাপিটাল জি স্মল এস। ন্যানো গস ইজ দ্য ইউনিট ইন আওয়ার সিস্টেম। ক্ষুদ্রতম এই এনার্জির একক। এটা ক্ষুদ্রতম এই জন্যই কারণ সেটা তার নামেই বলা আছে, কোয়ান্টাম, লিস্ট পসিবল ইউনিট অফ ম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। সেটা এখানে হচ্ছে তার ইউনিট হচ্ছে ন্যানো গস। আমাদের এখানে সমস্ত জায়গায় যে জিনিসটা ব্যবহার করা হয়েছে তার ইউনিট হচ্ছে ন্যানো গস, এক্সেপ্ট দুটো জায়গায়। যে সমস্ত চার্টে দুটো ওয়ার্ড খেয়াল রাখবেন, একটা ওয়ার্ড হচ্ছে কোএফিসিয়েন্ট। অনেক চার্টে দেখবেন কোএফিসিয়েন্ট 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 দেওয়া আছে। আর একটা ওয়ার্ড হচ্ছে ইনডেক্স। অনেক চার্টে দেখবেন ইনডেক্স ইনডেক্স দেওয়া আছে। এই কোএফিসিয়েন্ট আর ইনডেক্স এই দুটোই হচ্ছে ম্যাথমেটিক্যাল নাম্বার, এদের কোনো ইউনিট হয় না। ম্যাথমেটিক্যাল নাম্বারের কোনো ইউনিট হয় না। এই দুটো শব্দ ছাড়া যতগুলো চার্ট আছে সবকটা চার্টের ইউনিট হচ্ছে ন্যানো গস। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? আরো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। There is the end of the theoretical portion. প্রথমেই যে নীল স্ক্রিনটা এসেছিল সেই নীল স্ক্রিনে আমরা এটা দেখেছি মেড ইন জাপান, কি কি সার্টিফিকেট আছে, কিন্তু সার্টিফিকেট দিয়েছে কোন সংস্থা সেটাও সেখানে লেখা আছে, সিএসএ ব্র্যাকেটে ইউনাইটেড কিংডম। সিএসএ বলে ব্র্যাকেটে ইউনাইটেড কিংডম, তাই তো? এটা প্রথমে যে ছিল এবারে কেউ যদি আপনাদের প্রশ্ন করে যে এটা যে এত সার্টিফিকেট পেয়েছে, আমাদের এবার অনেকগুলো সার্টিফিকেট অলরেডি ডেটে দেওয়া আছে, আপনারা সেগুলো প্রিন্ট আউট করে নিয়ে রাখবেন সকলে একটা করে। কিন্তু এটা যে সত্যিকারের একটা ভায়াবল মেশিন, অথেন্টিক মেশিন, এটা যে অ্যাকিউরেট রেজাল্ট দিতে পারে, প্রোভাইডেড
সমস্ত শর্তাবলী মিলিয়ে তার টেস্ট করা হয়। এটা যে একটা ডিপেন্ডেবল নির্ভরযোগ্য মেশিন, সেই সার্টিফিকেট কে দিয়েছে? সেটা দিয়েছে সিএসএ অফ ইউনাইটেড কিংডম। সিএসএ মানেটা কি? হোয়াট ইজ সিএসএ? সিএসএ আসলে একটা গ্লোবাল বডি। এখন অরিজিনালি এটা শুরু হয় কানাডা। সিএসএ কথাটার পুরো নাম হচ্ছে ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন। ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন প্রথম এরা ক্যানাডার থেকে এদের কাজকর্ম শুরু করে। পরবর্তীকালে আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউকে, ইটালি, ওদিকে নরওয়ে, সুইডেন, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, সমস্ত জায়গায় এই ইউএসএ সিএসএ ব্রাঞ্চটা ছড়িয়ে পড়ে। আমাদের এই মেশিনটা সিএসএ অফ ইউনাইটেড কিংডম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে এটা একটা 100% ডিপেন্ডেবল মেশিন, প্রোভাইডেড যদি সমস্ত শর্তাবলী মেনে মানুষকে টেস্ট করা হয়। ওকে, প্রথম যে চার্টটা আমরা খুঁজে পাচ্ছি, দ্যাট ইজ কার্ডিওভাস্কুলার আর সেরিব্রোভাস্কুলার। কার্ডিও মানে হার্ট, ভাস্কুলার মানে কি? হার্ট থেকে যে সমস্ত ভেসেলস গুলো রয়েছে, মানে রক্তবাহী নালী, দ্যাট মে বি আর্টারি, দ্যাট মে বি ভেন, সেই ভেসেলস গুলোর স্টাডি। সেরিব্রাল মানে ব্রেন, ব্রেন এবং ব্রেনের থেকে যে সমস্ত ভেসেলস বেরোচ্ছে, ব্রেনে ব্লাড সাপ্লাই ঠিকমতো হচ্ছে কিনা সেটা জানার জন্য আমাদের ক্রাইটেরিয়া আছে, চার্ট আছে। এখানে এই প্রথম চার্টটাতে সব থেকে বেশি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট চার্ট। এবং এর শুধুমাত্র লাস্ট ক্রাইটেরিয়াটাই রিলেটেড টু ব্রেন, বাকিগুলো সবকটাই না। ব্রেনের জন্য আমাদের একটা আলাদা চার্ট আছে, ব্রেন না, ব্রেনে যেহেতু বেশিরভাগ না। এবার ক্রাইটেরিয়াতে চলে আসি। প্রথম পয়েন্ট, ব্লাড ভিসকোসিটি। ব্লাড মানে রক্ত, ভিসকোসিটি মানে কি? ব্লাড কতটা ঘন হয়ে গেছে, এটা বয়সের সাথে সাথে বাড়ে। হেরিডিটি সূত্রে যাদের এরকম অসুখ থাকে, এটা হেরিডিটি সূত্রেও হয়, তার অল্প বয়স হলেও হবে, ওষুধের রিয়াকশনেও হয়। এবার এখানে একটা পয়েন্ট মনে রাখা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট চার্টের ফার্স্ট ক্রাইটেরিয়া ব্লাড ভিসকোসিটি, সেটার ব্যাপারে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন। সেটা হচ্ছে এই আমাদের ন্যাচুরোপ্যাথির সাপ্লিমেন্টস আমরা কাকে কাকে দিতে পারবো না, তার যেমন একটা বিধিনিষেধ আছে। প্রেগনেন্ট ওম্যান দিতে পারবো না, ব্রেস্টফিডিং মাদার্স আপ টু 2 ইয়ার্স এজ অফ দ্য বেবি দিতে পারবো না। এছাড়া কাকে দিতে পারবো না? যদি কেউ ব্লাড থিনার ওষুধ গ্রহণ করে, তার শরীরের রক্ত ঘন হয়েছে, তার জন্য উনি অ্যালোপ্যাথি ব্লাড থিনার খাচ্ছেন। ব্লাড থিনার বাজারে অনেক পাওয়া যায়, মেন যেটা সেটা হচ্ছে ওয়ারফারিন, WARFARIN। ওয়ারফারিন মেডিসিনটা খাচ্ছেন, অথবা ওয়ারফারিন গ্রুপের অন্য কোনো মেডিসিন খাচ্ছেন, তাকে আমরা এই সাপ্লিমেন্টসগুলো দিতে পারবো না। এটা দিতে হলে তাকে বলতে হবে আপনি একেবারে ওয়ারফারিন স্টপ করে দিন, তারপরে আমাদের এটা নিন। ওয়াই? তার কারণ আমাদের ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস যেমন আমাদের বডির ইমিউনিটি বাড়ায়, আমাদের ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস যেমন আমাদের বডির ডিটক্সিফিকেশন করে, আমাদের ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস এই জিনিসগুলো করে। ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস আমাদের বডির ইমিউনিটি বাড়ায়, ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস আমাদের বডির ডিটক্সিফিকেশন করে, ডিটক্সিফিকেশন জুস ভিডিও আছে। তেমনি ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস আমাদের ব্লাডটাকে পাতলা করে দেয়, শরীরের প্রত্যেকটা সেলে যাতে সেটা ভালোভাবে পৌঁছাতে পারে, এবং ব্লাডের মাধ্যমেই সেলগুলো অক্সিজেন পায়, খাদ্য পায়। তাই ব্লাড যাতে প্রত্যেকটা সেলে যেতে পারে, তাই আমাদের প্রত্যেকটা সাপ্লিমেন্ট ব্লাড কিন্তু থিন করে দেয়, পাতলা করে।
তা অলরেডি সেই লোকটা যদি ব্লাড থিনার খেতে থাকে তাহলে তার ডবল ডোজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে হাই প্রেশারে ব্লাড যাবে, ব্লাড ভেসেল রাপচার করতে পারে। সেই জন্যে ওয়ারফারিন অথবা ওয়ারফারিন গ্রুপের কোনো মেডিসিন সে খেলে পরে তাকে হয় সেটা স্টপ করতে হবে অথবা আমরা দিতে হবে। বলুন কোলেস্ট্রলের জন্য যে ওষুধ খুব ভাই ওটা কোলেস্ট্রল কোলেস্ট্রল আর ব্লাড থিন এটা এক হয়। এবারে একটা জিনিস এই পয়েন্টটাতেই, রক্ত আমাদের কেন ঘন হয়, রক্ত মোটা হয়ে যাওয়া বা ঘন হয়ে যাওয়া কেন হয়? দুটো কারণে হয় মেন। একটা হচ্ছে রক্তের ভেতরে 90%ই জল। যিনি জল কম খান, একদিন দুদিন কম খেলে রক্ত ঘন হবে, বছরের পর বছর তার হ্যাবিটই হয়ে গেছে জল সারাদিনে হয়তো 1 গ্লাস কি 2 গ্লাস কি ম্যাক্সিমাম 3 গ্লাস জল। একজন পুরুষ মানুষের উচিত সারাদিনে 5.5 লিটার জল খাওয়া। না না না, একজন পুরুষ মানুষের উচিত সারাদিনে 5.5 লিটার জল ইনটেক করা, একজন স্ত্রীলোকের উচিত সারাদিনে 4.5 লিটার জল ইনটেক করা। নর্মাল হিউমিড কন্ডিশনে আমাদের দেশের যে ক্লাইমেট সেই ক্লাইমেট। রক্তের মধ্যে 90% ইজ ওয়াটার। ব্লাড কনস্টিটিউয়েন্টস যখন আমরা দেখি, ব্লাড consists of 90% water and 10% blood corpuscles. 90% রক্তের হচ্ছে জল আর বাকি 10% ব্লাড কর্পাসেলস মানে রক্তকণিকা। দ্যাট মে বি আরবিসি, দ্যাট মে বি ডব্লিউবিসি, দ্যাট মে বি প্লেটলেটস, এগুলো হচ্ছে 10%। তো যে লোকটা বছরের পর বছর জলই কম খাচ্ছে, তার শরীরে জলের অভাব হচ্ছে, অটোমেটিক্যালি তার ব্লাডেও জলটা কম হবে এবং অটোমেটিক্যালি সেখানে জলটা কম হয়ে গেলে তার রক্তটা কম হবে। দিস ইজ ওয়ান রিজন। আরেকটা রিজন হচ্ছে সি প্রোটিন। ব্লাডে সি প্রোটিন বলে একটা প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিনটা যখন কমে যায় তখন রক্ত ঘন হয়ে যায়। এছাড়া জেনেটিক ডিসঅর্ডার থেকে হতে পারে, বংশ পরম্পরা, এই সমস্ত কারণে হতে পারে। যার যেটা আছে সেই অনুযায়ী তাকে সেটা দিতে হবে। আমাদের ম্যাক্সিমাম মেডিসিনই কিন্তু মানে সাপ্লিমেন্টসই কিন্তু 3টে কাজ করে। ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস 3টে কাজ করে। একটা হচ্ছে ইমিউনিটি বাড়ায়, একটা হচ্ছে বডি ডিটক্সিফিকেশন করে, আর একটা হচ্ছে ব্লাড থিনার হিসেবে কাজ করে, যাতে রক্তটা খাদ্য এবং অক্সিজেন সহ প্রত্যেকটা সেলে পৌঁছাবে। নেক্সট পয়েন্ট, কোলেস্টেরল ক্রিস্টাল। আমরা সবাই জানি কোলেস্টেরল ভীষণ খারাপ। 3 রকমের ফ্যাট আমরা স্টাডি, 3টেই কালপ্রিট, শরীর খারাপ করে। একটা হচ্ছে ব্লাড ফ্যাট, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডস, আর একটা হচ্ছে কোলেস্টেরল। এর মধ্যে সবচেয়ে খারাপ কোলেস্টেরল। এখানে আবার ক্রিস্টাল, ক্রিস্টাল ভাই ক্রিস্টাল, ক্রিস্টাল মানেটা কি? এই কোলেস্টেরল যখন জমে জমে দানা বেঁধে যাচ্ছে তখন দ্যাট ইজ কল্ড কোলেস্টেরল ক্রিস্টাল। তার মানে সেই ক্রিস্টালগুলোর মধ্যে কোলেস্টেরলের কনসেন্ট্রেশন অনেক বেশি, কোলেস্টেরলের ঘনত্ব অনেক বেশি। সুতরাং কোলেস্টেরল ক্রিস্টাল ইজ মোর ডেঞ্জারাস দ্যান অর্ডিনারি কোলেস্টেরল। তাই যদি হয় তাহলে এখানে যখন দেখবো কোলেস্টেরল ক্রিস্টাল ডান দিকের লালে, ডান দিক মানে বেড়ে যাওয়া, বাঁ দিক মানে কমে যাওয়া, ডান দিকের লালে যখন কোলেস্টেরল ক্রিস্টাল দেখবো, হাই অ্যালার্ট, অ্যালার্মিং, সমূহ সম্ভাবনা সেই পুরুষ বা সেই মহিলার হার্ট অ্যাটাক হবে। তখন তাকে আমাদের অন্যান্য হার্টের অনেক সাপ্লিমেন্টস আছে, ড্রপে আছে, জুসে আছে, ট্যাবলেট ক্যাপসুলে আছে, কিন্তু অন্য কিছু দিতে হতে পারে বা না দিই, একটা দিতেই হবে। এটা যখন লালে থাকবে, দ্যাট ইজ কোলেস্টেরল কেয়ার ট্যাবলেট। কোলেস্টেরল কেয়ার ট্যাবলেট ইজ আ মাস্ট ইন দ্যাট কেস। হলো 3 নম্বর ব্লাড ফ্যাট। আর একটা কালকে ব্লাড ফ্যাট রক্তের মধ্যে দ্রবীভূত অবস্থায় সমস্ত অর্গান, সমস্ত সেলে চলে যাচ্ছে। ব্লাড ফ্যাট যত বাড়বে তত ট্রাইগ্লিসারাইডস বাড়বে, আর ব্লাড ফ্যাট আর ট্রাইগ্লিসারাইডস যত বাড়বে কোলেস্টেরল তত বাড়বে। সব একটার সঙ্গে একটা রিলেটেড। ব্লাড ফ্যাট এর দেখা যাচ্ছে সাধারণ আছে। ব্লাড ফ্যাটটা সাধারণত খাদ্যাভ্যাসের জন্য তৈরি হয়। খাদ্যাভ্যাস আমরা যত এটা মানে ফ্যাট বর্জিত খাদ্য আমরা যত খাবো তত আমাদের ব্লাড ফ্যাটটা রেগুলেট করে। নেক্সট পয়েন্ট, ভাস্কুলার রেজিস্ট্যান্স।
ভাস্কুলার মানে যে নালীর মধ্যে দিয়ে রক্ত যাতায়াত করছে, ব্লাড ভেসেলস, সেটা ধমনী হতে পারে, শিরা হতে পারে। এক্ষেত্রে ধমনীটারই বেশি ইয়ে করা হয়। ভাস্কুলার রেজিস্ট্যান্স মানে দুটোই, রেজিস্ট্যান্স মানে বাধা, রক্ত চলাচলের পথে বাধা পাচ্ছে। কিসে বাধা পাবে? দুটো কারণে বাধা পেতে পারে। এক, রক্তের মানে নালীর ভেতরের গায়ে ফ্যাটের আস্তরণ করছে, লেয়ার বাই লেয়ার, ট্রাইগ্লিসারাইডস, ব্লাড ফ্যাট বা কোলেস্টেরলের লেয়ার বাই লেয়ার করে এটা এতখানি যার অ্যাপারচার ছিল, যে নালীটা, সেটা ধমনী হোক বা শিরা হোক, তার এই এতখানি হয়ে গেল, মানে ছোট হয়ে গেল। তার ভেতরের গায়ে ওরকম দুধের স্বরের মতন ফ্যাটের লেয়ার করেছে, তার জন্যে সে যেতে বাধা পাচ্ছে, মানে রক্তটা যেতে বাধা পাচ্ছে। এটা একটা কারণ। এক্সট্রা প্রেশার দিয়ে তাকে যেতে হয়, তখনই মানুষের হাই প্রেশারটা হয়, প্রেশারটা বাড়ছে, প্রেশার বেশি না দিলে সে রক্তটা পাস করতে পারছে না। আর একটা কারণে বাধা হয়, দ্যাট ইজ ব্লকেজ। যখন এই কোলেস্টেরল ফর্ম হতে 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 ওই জায়গাটা একেবারে ব্লক হয়ে যাচ্ছে, যেতেই পারছে না, 100% ব্লাড যাওয়ার কথা 90%ই যেতে পারছে না, 10% যেতে পারছে, ইট ইজ কল্ড ব্লকেজ। তো এই রেজিস্ট্যান্স পাচ্ছে কিনা, এর দেখা যাচ্ছে একটু রেজিস্ট্যান্স হচ্ছে। ব্লু মানে নেগলিজিবল না, ওটা পরে আসছে। আমরা কি করে বুঝবো এই মানুষটার ব্লকেজ হওয়ার সম্ভাবনা? সবসময় মনে রাখবেন, আমাদের এই মেশিন এ কিন্তু টেন্ডেন্সি দেখায়, একদম 100% কনফার্মেশন নিয়ে আপনারা বলবেন না, বলতে পারেন, কিন্তু সেটা কিভাবে বলবেন? বলবেন আপনার এইটা হওয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটি, অলমোস্ট শিওর, সেটাকে আপনি কনফার্মেটরি টেস্ট হিসেবে আপনি এই জিনিসটা, এই টেস্টটা করবেন। সব কিছুর কনফার্মেটরি টেস্ট হয়, সমস্ত কিছু। ব্লাডের কোনো কিছু করতে হলে ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড স্যাম্পল দিতে হবে, ল্যাবরেটরি টেস্ট হবে। পেটের কিছু হলে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিছু হলে সেখানে ইউএসজি করে, আল্ট্রাসোনোগ্রাফি, হাড় ভেঙেছে কি কিছু হয়েছে এক্সরে করে, সেটা করলে একদম কনফার্মেটরি টেস্ট। কিন্তু আমরা এখান থেকে তার ইন্ডিকেশনটা পাচ্ছি, স্ট্রং ইন্ডিকেশন। আমরা এটা দিয়ে তার এক মিনিটের মধ্যে তার শরীরের সমস্ত মাথা থেকে পা পর্যন্ত অল সিস্টেমসের সব কিছু ইন্ডিকেশন আমরা পেয়ে যাচ্ছি, এবং ঠিকভাবে টেস্ট করলে পরে প্রত্যেকটা রেজাল্ট সঠিক আসবে। ভাস্কুলার রেজিস্ট্যান্সের পরে যেটা আছে সেটা হচ্ছে ভাস্কুলার ইলাস্টিসিটি। এটাও খুব ইম্পর্টেন্ট। রক্ত যে যাচ্ছে, যখন হাই প্রেশার দিয়ে যাবে, তখন ওই যে ব্লাড ভেসেলের গাটা, সেটার ইলাস্টিসিটি কতটা সেটা এখানে মাপা হচ্ছে। সেটা একটু ফুলে যাবে যখন হাই প্রেশার। যখন লো প্রেশারে যাবে ওটা একটু কন্ট্রাক্টেড, স্তিমিত হয়ে যাবে। এই যে ইলাস্টিসিটি অফ দ্য ব্লাড ভেসেল, সেইটা এখানে এর নর্মাল আছে না বেশি আছে না কম আছে? এর নর্মাল আছে। এবারে দেখুন তিনটে পয়েন্ট: মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড, মায়োকার্ডিয়াল ব্লাড পারফিউশন ভলিউম, মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন। তিনটের মধ্যেই এই কথাটা রয়েছে, মায়োকার্ডিয়াল। মায়োকার্ডিয়াল মানে কি? বল। এটাকে ফুসফুসীয় শিরা না, হার্টের যে শিরাটা হার্টটাকে চালায়, হার্টের রক্তটা, যে শিরাটা, যে ভেসেল, যে ভেসেল, সেই ভেসেলটাকে মায়োকার্ডিয়াল। এনিবডি এলস? হার্টের ভালভ, হার্টের ভালভ। মায়োকার্ডিয়াল শব্দটার অর্থ কি? সবাই এখানে টেস্ট করে, প্লিজ বলুন, যার যা মনে হচ্ছে। ভুল হয় ভুল হোক, আমরা ভুল করতে করতে শিখি, দ্যাট ইজ নাথিং। বলুন কি মনে হয়? মায়োকার্ডিয়াল মানে কি? হ্যাঁ, অলিন্দ না। মায়ো, মায়ো মানে হচ্ছে মাসলস, কার্ডিয়াল মানে হচ্ছে হার্টের ব্যাপার, কার্ডিয়াক মানে হার্ট। এখানে হার্ট মাসলস এর কথা বলা হচ্ছে, হার্টের যে মাসল সেটার কথা বলা হচ্ছে। মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড, হার্টের, তুমি টেস্ট করেছো, তোমার মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড, তোমার হার্টের মাসলগুলোর তো ব্লাড দরকার, তার ব্লাডের ডিমান্ডটা কত। সেখানে যদি ঘাটতি হয় তাহলে ডিমান্ডটা বাড়বে, ঘাটতি যদি না হয় তাহলে কোনো ডিমান্ড থাকবে। সব জিনিসই এখানে মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড দেখা যাচ্ছে নর্মাল। মায়োকার্ডিয়াল ব্লাড পারফিউশন ভলিউম, হার্ট যে পাম্প করছে, হার্ট থেকে কতটা ব্লাড পারফিউজ করে বেরোচ্ছে,
ব্লাড পারফিউজ করে কতটা বেরোচ্ছে, সেটা বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে না নর্মাল বেরোচ্ছে? নর্মাল বেরোচ্ছে। মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন, এই হার্টের মাসলগুলো, মাসলের যে সেলগুলো, তারা কতটা অক্সিজেন কনজাম্পশন করছে, তারা কতটা অক্সিজেন পাচ্ছে। একটা মানুষ জন্মাবার পর থেকে সে যদি 100 বছর বেঁচে থাকে, 100 বছর পর্যন্ত একটা অর্গান কনস্ট্যান্ট কাজ করে যায়, দ্যাট ইজ হার্ট। তার সেলগুলোকে সব সময় কর্মক্ষম থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে। সে ঠিক মতন অক্সিজেন পাচ্ছে কিনা ওই সেলগুলো, কনজাম্পশন মানে ব্যবহার, সেই সেলগুলো অক্সিজেন কনজাম্পশন বেশি করছে না কম করছে না নর্মাল করছে, সেটা এখানে দেখাচ্ছে নর্মাল করছে। নেক্সট, স্ট্রোক ভলিউম। This is volume of blood per stroke. এই যে লগ ড্রপ সিস্টোলিক প্রেসার ডায়াস্টোলিক প্রেসার যে ব্যাপারটা, পার স্ট্রোক হার্ট যখন কন্ট্রাকশন হচ্ছে যে ভলিউম অফ ব্লাডটা বেরোচ্ছে, বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে না নর্মাল, স্ট্রোক ভলিউম। এবারে আবার দুটো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ইম্পিডেন্স, লেফট ভেন্ট্রিকুলার এফেক্টিভ পাম্প পাওয়ার। আমাদের হার্টের 4টে চেম্বার আছে, লেফট অরিকল, রাইট অরিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এর মধ্যে লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে শরীরের পক্ষে সবথেকে ভাইটাল, এর মধ্যে পুরো হার্টটাই ভাইটাল, কিন্তু তার মধ্যেও আবার লেফট ভেন্ট্রিকলটা বেশি উল্লেখযোগ্য, তাই না? কারণ লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাডটা বের হচ্ছে, সেটা গোটা শরীরের সব জায়গায় প্রবাহিত হচ্ছে, সার্কুলেটেড হচ্ছে। লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ইম্পিডেন্স, প্রথম পয়েন্ট, লেফট ভেন্ট্রিকল থেকে যে অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন মিশ্রিত বিশুদ্ধ রক্ত যেটা বেরোচ্ছে পার কন্ট্রাকশন, সেটা ইজেকশন মানে হচ্ছে ইজেক্ট করা, মানে বের করে দেওয়া। ইম্পিডেন্স, হোয়াট ইজ ইম্পিডেন্স? ইম্পিডেন্স মানে কি? বলো বলো বলো, রেসপন্স চাই। এখানে এত ডাক্তার বসে আছে, রেসপন্স চাই, বলো বলো না, কি বলো? ইম্পিডেন্স মানে কি? হোয়াট ইজ ইম্পিডেন্স? বলো, ইম্পিডেন্স মানে কি? ইম্পিডেন্স কাকে বলে? লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা বেরোচ্ছে, সেই ব্লাডটা ইজেক্ট করবার সময় যখন বেরোচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, সেই লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ইম্পিডেন্স। এনিবডি? গতি। আচ্ছা, একটা আনসার পার পেলাম। এনিথিং? পরিমাণ। গতি হলো পরিমাণ। এনিথিং এলস? এখানে আবার চলে আসছে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা। ইম্পিডেন্স মানেও এক ধরনের বাধা, রেজিস্ট্যান্স, কিন্তু এটা রক্তের বাধা না। রক্তের যেটা বাধা সেটা আমরা এখানে দেখেছি, ভাস্কুলার রেজিস্ট্যান্স, নালীর মধ্যে রক্ত চলবার পথে যে বাধাটা পাচ্ছে সেটা। রক্তের বাধা এখানে নয়। এখানে ওই যে ওয়েভটা আসছে, ওয়েভটা আসার পথে সে কোনো বাধা পাচ্ছে না, ওয়েভের বাধা। সে যে ওই জায়গাটাকে ডিটেক্ট করবে, ওই জায়গাটাকে টেস্ট করবে, সে আসার পথে কোনো বাধা পাচ্ছে না। লেফট ভেন্ট্রিকুলের সেখানে যদি কোনো বাধা থাকে, তাহলে বুঝতে হবে ওখানে কোনো গ্রোথ হয়েছে, ওখানে কোনো মাসল ডিসটরশন হয়েছে, অন্য কোনো কিছু হতে পারে, যাতে সে বাধাটা পাচ্ছে, সরাসরি সেই লেফট ভেন্ট্রিকুলার ব্লাডের মধ্যে ঢুকতে পারছে। ওই ওয়েভের বাধাকে বলা হয় ইম্পিডেন্স। নেক্সট পয়েন্ট, লেফট ভেন্ট্রিকুলার এফেক্টিভ পাম্প পাওয়ার, ভেরি ইম্পর্টেন্ট। মানুষের শরীরের একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, হার্টের পাম্পিং পাওয়ার কথা আছে। হার্টের লেফট ভেন্ট্রিকুলার এফেক্টিভ পাম্প পাওয়ার তার কম আছে না বেশি আছে? এই দেখা যাচ্ছে একটু কম আছে, এটা সবসময় নর্মাল থাকা দরকার। করোনারি আর্টারি ইলাস্টিসিটি, আর্টারি, এখানে আর্টারির কথা বলেছে, অর্থাৎ যার মধ্যে দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, বিশুদ্ধ রক্ত যাচ্ছে। করোনারি, হার্টের যা কিছু সেটাকে বলে করোনারি। হার্টের থেকে যে ধমনী বেরোয় সেটা করোনারি আর্টারি, হার্টের থেকে যে শিরা সেটা করোনারি ভেন। করোনারি আর্টারি ইলাস্টিসিটি, সেই আর্টারির ইলাস্টিসিটি একটু আগে আমরা যেটা দেখলাম ভাস্কুলার ইলাস্টিসিটিতে, যে রক্ত যখন হাই প্রেসারে যাবে সেই আর্টারিটা একটু খুলে যাবে, রক্ত যখন লো প্রেসারে যাবে সে একটু স্তীমিত হয়ে যাবে।
এই আর্টারির ইলাস্টিসিটিটা নরমাল আছে না নরমাল নেই। নেক্সট পয়েন্ট, coronary perfusion pressure. This is the only point, only criteria যেটা থেকে আমরা বুঝতে পারি এই লোকটার বা এই মহিলাটি ব্লাড প্রেশার কত। প্লিজ নোট ইট ডাউন, দিস ইজ দ্য অনলি পয়েন্ট যেটা থেকে আমরা দেখতে পাই এই মানুষটির প্রেশার হাই না লো না নর্মাল। করোনারি পারফিউশন প্রেশার, হার্টের থেকে যে আর্টারি বেরোচ্ছে তার মধ্যে দিয়ে যে ব্লাড পারফিউজ করে বেরোচ্ছে তার প্রেশার, অর্থাৎ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার নির্ণয় করা হয় এই পয়েন্টটা দিয়ে, এর দেখা যাচ্ছে ব্লাড প্রেশার একটু হাই। লাস্ট পয়েন্ট একটাই সেরিব্রাল আছে, সেরিব্রাল ব্লাড ভেসেল ইলাস্টিসিটি, মাথায় যে ব্লাড ভেসেল গেছে তার ওই ইলাস্টিসিটিটা নরমাল আছে না কম আছে। হলো? এনি কোয়েশ্চেন? ভাস্কুলার ইলাস্টিসিটি আর করোনারি আর্টারি ইলাস্টিসিটি তফাৎ। ভাস্কুলার ইলাস্টিসিটি মানে দ্যাট ইজ ইলাস্টিসিটি অফ বোথ আর্টারি এন্ড ভেন। করোনারি আর্টারি ইলাস্টিসিটি মানে অনলি আর্টারি ইলাস্টিসিটি। আর্টারিটা এখানে বেশি ইম্পর্টেন্ট, কারণ আর্টারি কি অক্সিজেন্টেড ব্লাড রোল করছে। স্যার এখানে তো হার্টের ব্লকে এই চক্করটা তো কত দেখা সবার আছে, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম এনি কোয়েশ্চেন, কোনো উত্তর তো পাচ্ছি না, হার্টের ব্লক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। কিংবা কোলেস্টেরল যে তার যে আছে সেটা বাড়া আছে না কমা আছে সেটা কোলেস্ট্রল আছে, বাড়া আছে, কম আছে, সেটা তো কোলেস্ট্রল থেকে দেখতে পাচ্ছি। আমাদের দুটো কোলেস্টেরলের পয়েন্ট থাকে হ্যাঁ। ব্লাডে তো হ্যাঁ, ওখানে আছে। এটা হচ্ছে শুধুমাত্র কার্ডিওভাস্কুলার, শুধুমাত্র কার্ডিয়াক অঞ্চলে, হার্ট ইয়েতে। আর ওখানে যেটা আছে সেটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল, গোটা বডিতে টোটাল কোলেস্ট্রল সেখানে মাপা হচ্ছে। হার্টে ব্লকেজ আছে কিনা কি দেখে বুঝবো? ফার্স্ট এই চারটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সংখ্যক ক্রাইটেরিয়া দেওয়া এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট অনেকগুলোই, এটা তার মধ্যে ওয়ান অফ দ্য মেন। হার্টে ব্লকেজ আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? ম্যাক্সিমাম চান্স, ইন্ডিকেশন, ঠিক, কিন্তু সেটাই বা কি করে বলবো তাকে? প্লিজ নোট ডাউন, ভাস্কুলার রেজিস্ট্যান্স ডান দিকের লাল, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ইম্পিডেন্স ডান দিকের লাল, কোলেস্টেরল ক্রিস্টাল ডান দিকের ইয়েলো অথবা লাল, বুঝে গেল? ভাস্কুলার রেজিস্ট্যান্স রাইট রেড, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ইম্পিডেন্স রাইট রেড, এবং কোলেস্টেরল ক্রিস্টাল রাইট ইয়েলো অর রেড। এই যদি কারুর দেখতে পাই তাহলে তার স্ট্রং পসিবিলিটি তার একটা অ্যালার্মিং ব্লকেজ রয়েছে। দেখুন, ব্লকেজ সকলেরই থাকে কম বেশি। আমাকে একজন এসে বলেছিল সে অ্যাঞ্জিওগ্রাফি করেছে, তার দেখা গেছে 21% ব্লকেজ আছে। তা আমি তাকে বলেছিলাম 21% ব্লকেজ ভারতবর্ষের 70% মানুষের রয়েছে, এবং সত্যি তাই। পরবর্তীকালে সে যখন হার্ট স্পেশালিস্টের সঙ্গে কথা বলে, সেও হার্ট স্পেশালিস্ট আরও বাড়িয়ে বলেছে, আর হার্ট স্পেশালিস্ট তাকে বলছে 37% ব্লকেজ পর্যন্ত ইট ইজ উইদিন নর্মাল লিমিটস। চিন্তার বিষয়। হার্টের ব্লকেজ সম্বন্ধে আমরা তখনই মানে কি বলবো, দুশ্চিন্তার বিষয় বা সাবধানতা নেওয়া দরকার when it crosses 75%। তার আগে সাবধানতা সে নেবে। 65% 60% ব্লকেজ থাকলে কি কেউ সাবধানতা নেবে না? 100বার সাবধানতা নেবে। খাওয়া কন্ট্রোল করবে, কোলেস্টেরল যেগুলোতে হাই কোলেস্টেরল ফুড সেগুলো খাবে না, এই সমস্ত করবে, ওষুধ যা দরকার সেটা খাবে। কিন্তু যার অ্যাবাভ 75% ব্লকেজ, তার কিন্তু অ্যালোপ্যাথিতে একটাই চিকিৎসা, অ্যাঞ্জিওপ্লাস্টি অর ওপেন হার্ট সার্জারি। ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টে আপ টু 84% ব্লকেজ পর্যন্ত গ্যারান্টি সহকারে সারানো যায়। প্লিজ নোট ডাউন, আপ টু 84% ব্লকেজ পর্যন্ত গ্যারান্টি সহকারে সারানো যায় থ্রু দ্য ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট হার্ট ব্লকেজ। এই হার্ট ব্লকেজ আমরা যদি কখনো কারুর ভাস্কুলার রেজিস্ট্যান্স ডান দিকের লাল, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ইম্পিডেন্স ডান দিকের লাল এবং
কোলেস্টেরল ক্রিস্টাল ডান দিকে ইয়েলো অথবা লাল আমরা যদি কাউকে দেখি তাকে আমরা বলবো আপনার স্ট্রং পসিবিলিটি আছে একটা হার্ট ব্লকেজে, আপনি প্লিজ একটা অ্যাঞ্জিওগ্রাফি করিয়ে নিন। অ্যাঞ্জিওগ্রাফি করলে সেখানে কত পার্সেন্ট ব্লকেজ পার্সেন্টেজটা দিয়ে দেয়। অ্যাঞ্জিওগ্রাফি করলে সেখানে ভাস্কুলার রেজিস্ট্যান্স ডান দিকের লালে যদি তার দেখি, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ইম্পিডেন্স ডান দিকের লালে যদি দেখি, এবং কোলেস্টেরল ক্রিস্টাল ডান দিকের ইয়েলো অথবা লালে যদি আমরা দেখি, বলবো ইউ হ্যাভ গট আ হাই চান্স, স্ট্রং টেন্ডেন্সি অফ হার্ট ব্লকেজ। কাইন্ডলি আপনি একটা অ্যাঞ্জিওগ্রাফি করে নিন। অ্যাঞ্জিওগ্রাফি করলে সব সময় তাতে পার্সেন্টেজ দেওয়া থাকে, কত পার্সেন্ট হার্ট ব্লকেজ আছে অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্টে। হলো? So this is the first chart. হাতে গায়ে জল জমে হার্টে জল জমা, হার্টে জল জমার জন্য সেখানে তার আরো অনেক রকম সিমটমস চলে আসে। হার্টে জল জমার জন্য অনেক রকম সিমটমস চলে আসে। প্রথম কথা হচ্ছে তার ব্লাড ভিসকোসিটি লো দেখা, দ্বিতীয় কথা হচ্ছে তার একটা হাঁপানির টেন্ডেন্সি আসে, ব্রিদিং প্রবলেম আসে, হার্টের অনেক রকম প্রবলেম তো থাকবেই। এই সমস্ত জিনিস স্যার তিনটে মেয়োকার্ডিক্যাল যে ডিপার্টমেন্টটা দেখালেন ওইগুলো যদি রেট থাকে কি হবে পেশেন্ট? ধরুন কোনো দুটোর মধ্যে রেট থাকলো বা স্ট্রাকচারটা ভেঙে গেল। মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড প্রথম যেটা আছে, তার মানে আপনার হার্টের মাসলগুলোর ব্লাড বেশি ডিমান্ড করছে, চাইছে। তার মানে ব্লাডের মধ্যে দিয়েই মাসল বা মাসলের টিস্যু বা মাসলের সেল ব্লাডের মধ্যে দিয়েই খাদ্য পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে। হয় ফুড পাচ্ছে না, অথবা তাদের কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়েছে, দুর্বল হয়েছে, অসুস্থ কোনো ডিজিজ থাকতে পারে, অথবা অক্সিজেন পাচ্ছে না, যার জন্যে রক্তটার ডিম্যান্ড তৈরি হয়েছে। যেখানে ঘাটতি থাকবে সেখানেই ডিম্যান্ড তৈরি হবে, ঘাটতির চাহিদা না থাকলে ডিম্যান্ড তৈরি হবে। এখানে ঘাটতি আছে বলেই তার ডিম্যান্ড তৈরি হয়েছে। সুতরাং তাকে সেখানে প্রপার ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা দেখতে হবে। ব্লাড সার্কুলেশন যদি নর্মাল হয়ে যায় তাহলে সেটা নর্মাল হয়ে যায়। যেটা আমার একটা এক্সপেক্টেড ছিল যে এই প্রশ্নটা পাবো, সেটা হচ্ছে ভাস্কুলার রেজিস্ট্যান্স, ভাস্কুলার ইলাস্টিসিটি। ভাস্কুলার ইলাস্টিসিটি যেটা বলছি, হাই প্রেশারের যেটা যাচ্ছে সেটা, প্রেশারের ওষুধ আমাদের আছে, ফ্ল্যাক্সিড অয়েল একটা 1 নম্বর প্রেশারের ওষুধ। বাট ওই ভেসেলগুলোর ইলাস্টিসিটি, ভেসেলগুলোর গাটা, তার বডিটা, সেটাকে ঠিক করবার কোন ওষুধ আছে, মানে সাপ্লিমেন্ট আছে? ভাস্কুলার ইলাস্টিসিটি যদি কারোর বাঁ দিকের রেটে দেখেন কম, ইলাস্টিসিটি নেই, তার মানে ইলাস্টিসিটি রিজিড হয়ে গেছে, ফার্ম হয়ে গেছে। তার ইলাস্টিসিটি নর্মাল করবার জন্য এই ব্লাড ভেসেলের বডিগুলো নমনীয় হোক, শিরা হোক, সেটাকে নর্মাল করার জন্য কি সাপ্লিমেন্ট দেবো আমরা? আছে আমাদের কেউ? নো নো। ইন ডিটেলস করতে গেলে ওই 5 বছরই লেগে যাবে।